দু একটা কথা খুব মহেন্দ্র লালের জীবন বিস্তৃত, আমি তা বলতে যাব না। তার হচ্ছে অতিরূপ কিছুটা বলেছে, উমাপতি বাবু বলতে গিয়ে তার কাজের কথা কিছুটা বলেছেন, পার্থ কিছুটা বলেছে, আমি ওর মধ্যে যাব না। আমি কতগুলো দিক, তার জীবনের কতগুলো দিক যা আমার কাছে মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ, তা হচ্ছে আমি আপনাদের কাছে বলবো। তা হয়তো আপনাদের সবার জানা, কিন্তু আমার যেহেতু মনে হয়েছে এই কথাগুলো আরেকবার আপনাদের কাছে মনে করিয়ে দেওয়া দরকার, সেই জন্য আপনাদের সঙ্গে আলোচনা করবো বলাই ভালো। কারণ আপনাদের জানার বিষয়, নতুন করে তো জানার ব্যাপার নেই, আপনাদের সঙ্গে আলোচনা করা। প্রথম যে বিষয় সেটা হচ্ছে শিবনাথ শাস্ত্রী। আপনারা অনেকেই শিবনাথ শাস্ত্রীর নাম শুনেছেন এবং খুবই পণ্ডিত মানুষ। রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ বিখ্যাত বই আপনারা জানেন, অনেকে সে বইও করেছেন। তিনি একটা মূল্যায়ন করেছেন মহেন্দ্রলাল সরকারের। তিনি বলেছেন যে বঙ্গদেশকে যত লোক উঁচুতে তুলে ধরেছে এবং বাঙালির মনুষ্যত্বের আকাঙ্ক্ষাকে যারা উদ্দীপ্ত করে তুলতে পেরেছে, তাদের মধ্যে অগ্রগণ্য ব্যক্তিত্ব হচ্ছেন মহেন্দ্রলাল সরকার। খুব গুরুত্বপূর্ণ কথা। এই কথাটা আমি আপনাদের কাছে বলতে চাইলাম এই জন্য প্রথম কথা হিসেবে যে একটা মূল্যায়ন, এবং সেই মূল্যায়নে তিনি যে সমগ্র বাংলাদেশকে একটা গোটা পৃথিবীর কাছে সামনে এনে দিতে পেরেছিলেন, ভারতবর্ষকে তো বটেই। এবং আপনারা জানেন কিনা জানি না, রামন যখন নোবেল পুরস্কার পেলেন, রামনের তখন একটা স্মৃতিচারণা আছে। রামন তখন বলছেন যে আমি বসে আছি, অন্য সমস্ত নোবেল প্রাপকরা আছেন, তাদের প্রত্যেকের পেছনে তাদের দেশের পতাকা। রামনের চোখ জলে ভরে আসছে, বলছে আমার দুঃখিনী মা, তার একটা নিজের পতাকাও নেই, সে স্বাধীন নয়, আমার পেছনে ইউনিয়ন জ্যাক, এ দেশ, এ আমার মা, কবে তোমাকে স্বাধীন করতে পারবো, কবে আমার দেশের পতাকা উত্তীর্ণ হবে। কি অদ্ভুত কথা ভাবুন। আমি হয়তো সবটা অনুবাদ আর যা কথা তা বলতে পারলাম না, নিজের মতো করে বললাম। ইংরেজিতে তিনি লিখেছেন এই কথা, এবং সত্যি সত্যি তো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, এই প্রতিষ্ঠানের কথা ভারতবাসী অনেক বেশি জানলো এই কাজের পর, আর গোটা ভারতবর্ষ জানলো যে ভারতের একজন বিজ্ঞানীর কথা। আপনি কি জানেনই? আগে জেনেছে 1920 সালে মেঘনাথ সাহা যখন সাহা আয়নাইজেশন থিওরি করেছে, ব্যাপকভাবে মানুষ বৈজ্ঞানিক মহলে জেনেছে। 1924 সালে যখন সত্যেন্দ্রনাথ বোস তার সায়েন্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে পড়লেও কলকাতার সঙ্গে তার দৃঢ় সংযোগ ছিল, এবং তখনও বিশ্বের লোকজন জেনেছেন, মূলত বিজ্ঞানীরা, মূলত বিজ্ঞান চর্চা যারা করেন তারা জেনেছেন। কিন্তু আমাদের এই আবিষ্কার এবং তার নোবেল জয় সাধারণ মানুষের কাছে বঙ্গদেশকে পৌঁছে দিল, সাধারণ মানুষের কাছে ভারতকে পৌঁছে দিল, সাধারণ বিশ্ববাসীর কাছে ভারতকে পৌঁছে দিল। পরাধীন ভারতের একজন বিজ্ঞানী হিসেবে, নেটিভ বিজ্ঞানী হিসেবে রামনকে তুলে ধরল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। যে মহেন্দ্রলাল সরকার 1904 সালে মারা গেলেন, 1907 সালে রামন এলেন, 1928 সালে আবিষ্কার করলেন, 1923 সালে নোবেল পেলেন, 1933 সালে এখান থেকে চলে গেলেন। এই ইতিহাস আপনারা জানেন। কিন্তু আমি বলছি এই বঙ্গদেশকে এই একটা উঁচুতে তুলে ধরা এবং বঙ্গবাসীর আকাঙ্ক্ষা তাকে প্রদীপ্ত করা, এই দুটো কথা আমার খুবই মনে ধরে, এবং সেজন্য আপনাদের কাছে এই প্রথম আমার কথা এটা আমি বলতাম। দ্বিতীয় যে আমি কথাটা বলতে চাই সেটা আমার কথা। আমি বলি মহেন্দ্রলাল সরকার হচ্ছে সংকুল পথে অকুতোভয় এক বিজ্ঞান যাত্রী। সংকুল পথ হচ্ছে বাধা বিঘ্ন করা, আর সেই বাধা বিঘ্ন করার পথে অকুতোভয়, কোনো ভয় নেই, এবং দ্বিধাহীন চিত্তে তিনি এগিয়ে চলেছেন। তার ডায়েরি করলেন, প্রতিদিন আইএসিএস প্রতিষ্ঠা পর প্রতিদিন হতাশায় ভরা কথা,
আজকে লেকচারে এত কম জন, আজকে লেকচারে এত কম জন, কোনদিন 4 টাকা 12 পয়সা, 4 আনা 12 পয়সা, 4 টাকা 12 পয়সা ওই একটা পয়সা দিয়ে লেকচার শুনতে হতো, মাত্র ওই টাকা উঠেছে হতাশায়। কিন্তু একটা দিনও লেকচার বন্ধ করেন, ছোটবেলা থেকে লড়াই করেছেন, আপনারা ভালো জানেন, আপনারা ভালো জানেন। ওই অভিরূপ বলছিল যে বাবা মারা গেলেন ছোট বয়সে, তারপর মা নিয়ে চলে গেলেন ওই কলকাতার শশীভূষণ স্ট্রিটে, হ্যাঁ, মামা বাড়ি। সেখানে গিয়ে থাকলেন, সেখানে মা কলেরায় মারা গেলেন কম বয়সে। এবং তখন মহেন্দ্রলাল সরকার ওই অবস্থায় দেড় স্কুলের ভিত্তি পেয়ে হিন্দু স্কুলে চলে গেলেন। হিন্দু স্কুলে গেলেন 1849 সালে, মানে 33-49, 16 বছর বয়স। হ্যাঁ, ওইখানে পড়লেন, ওখানে পড়ছেন, বৃত্তি পেয়েছেন, পড়ছেন ওখানে, কিন্তু পড়ায় কোনো আনন্দ নেই। পড়ায় আনন্দ নেই কেন? পড়ায় আনন্দ নেই কারণ ওখানে বিজ্ঞান পড়া হয় না। আর উনি বিজ্ঞান পড়তে চান, ছোটবেলা থেকেই এই যে বিজ্ঞান পড়বো, কোথায় বিজ্ঞান পড়া হয়? দেখলে পড়া হয় রসায়ন বিদ্যা, পদার্থবিদ্যা, জীববিদ্যা, শারীরবিদ্যা, এই সমস্ত পড়া হয় হচ্ছে মেডিকেল কলেজে। 1821 বছর বয়সে, ওই 49-এর পর 16 আর 21, 5 বছর যোগ করুন, 54 সালে বোধহয় চলে এলেন মেডিকেল কলেজে পড়তে। আর সেখান থেকে বেরোলেন এমনিতে, ভারতবর্ষের দ্বিতীয় এমনি। গোটা জীবনটা দেখুন, লড়াই করে চলা। আপনি বলবেন হিন্দু কলেজ, সেখানে কেন বিজ্ঞান পড়া হয় না? হিন্দু কলেজে বিজ্ঞান পড়া হতো। আপনারা ইতিহাস যদি দেখেন তাহলে দেখবেন হিন্দু কলেজে বিজ্ঞান পড়া হতো। কিন্তু হিন্দু কলেজে 1835 সাল, মানে মহেন্দ্রলালের জন্মের ঠিক 2 বছর পর, এই সময় থেকে রসায়ন বিদ্যা চর্চা পড়া বন্ধ করে দেওয়া হয় এবং ওখানে যে বিজ্ঞানের অধ্যাপক পদ ছিল সেটা তুলে দেওয়া হয়। এই পদ আবার পুনঃপ্রতিষ্ঠিত হয় 1844 সালে। আচ্ছা, 1844 সালে হয়েছে, মহেন্দ্রলাল তো গেছেন ওখানে 1849 সালে, তাহলে তাও করতে দিলেন না কেন? না, তখন করতে পারছেন না এই জন্য রসায়ন বিদ্যা তো নেই। বিজ্ঞানের, সাধারণ বিজ্ঞানের যে অধ্যাপক পদ তৈরি করা হয়েছে, সেই অধ্যাপক পদ, সেখানে প্রাচ্য বিজ্ঞান পড়ানো হবে না পাশ্চাত্য বিজ্ঞান, এই নিয়ে দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব 1 দশক ধরে চলেছে, যতক্ষণ না মোয়াট সাহেব তিনি এসে সিদ্ধান্ত দিয়েছেন যে প্রামাণিক গবেষণা এবং বিজ্ঞান চর্চার উপযোগী পরিবেশ তৈরি করতে হবে, এমন একটা অধ্যাপকের পদ যেখানে প্রামাণিক বিজ্ঞান চর্চা এবং বিজ্ঞানের গবেষণা হতে পারবে, সেই রকম একটা বিজ্ঞান পড়ানো এখানে শুরু। সুতরাং প্রাচ্য পাশ্চাত্য এই বিভাগ, এই জায়গাটা হচ্ছে গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে প্রামাণিক বিজ্ঞান চর্চা এবং বিজ্ঞান গবেষণা হতে পারবে সেই জায়গাটাকে ধরে রাখা। এবং সেই জন্য আমরা দেখব যে এই 1854 সালের 1 দশক পরে, 1854 সালেরও পরে, অর্থাৎ মহেন্দ্রলাল যখন ছেড়ে চলে গেলেন, তারপর থেকে আবার হিন্দু কলেজে পড়ানো শুরু হলো। কিন্তু তিনি তখন চলে গেছেন, আপনারা জানেন, তিনি তখন চলে গেছেন মেডিকেল কলেজে এবং ভারতবর্ষের দ্বিতীয় এমপিতে তিনি বেরিয়েছেন। আচ্ছা, এই যে মহেন্দ্রলাল, এই যে আমি দ্বিতীয় কথাটি তার সম্পর্কে বললাম, যে সংকুল পথে অকুত ভয়ে এক যাত্রী, আমি তার পক্ষে আপনাদের অনেক তথ্য দিলাম, বেশ কিছু তথ্য, আর অনেক তথ্য দিক দেওয়া যায়, কিন্তু আমরা কত আর বাড়াবো। হ্যাঁ, কিন্তু আমি আরো 2-4টে কথা বলবো তার সম্পর্কে। তার সম্পর্কে আমার তৃতীয় যে কথা, এটা হচ্ছে মানুষটার কোনো সংকীর্ণতা ছিল, সংকীর্ণতা। এই সংকীর্ণতা কোনো ছিল না। এখন কুমারজ্যোতি বাবু বললেন যে তার এলোপ্যাথ ডাক্তার হওয়া, তারপরে হোমিওপ্যাথি পরিবর্তন, এবং এই পরিবর্তন কেন হলো সেটা একটা গবেষণার বিষয়। একটা তো গবেষণা একদম যে হয়নি তা না, বেশ কিছু তথ্য আছে সম্পর্কে।
শম্ভুচন্দ্র বিদ্যারত্ন, যিনি বিদ্যাসাগরের ভাই, তিনি একটা বই লিখেছেন, আপনারা জানেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও রমনিরাস। একদম বইটার নাম বলতে পারলাম না, রমনিরাসটা শেষে আছে কিন্তু মাঝখানে আরেকটা শব্দ আছে। হ্যাঁ, তো এই শম্ভুচন্দ্র বিদ্যারত্ন ওই বইতে লিখেছেন যে একদিন মহেন্দ্রলালের সঙ্গে গাড়িতে করে যাচ্ছেন একসঙ্গে বিদ্যাসাগর, এবং বিদ্যাসাগর তাকে জোর করছেন যে মহেন্দ্রলাল একদম এলোপ্যাথির পক্ষে তর্ক করছেন আর বিদ্যাসাগর হোমিওপ্যাথির পক্ষে তর্ক করছেন। এবং এই দুজনেই তো খুবই, আমি বলি, গুরু বন্ধু। গুরু কেন, কিন্তু প্রায় 13 বছরের বড় বিদ্যাসাগর, 13-14 বছরের বড়, কিন্তু একদম বন্ধুর মতো দুজনে মিশতেন। আরো একজন গুরু বন্ধু ছিলেন লেখক, ফাদার লেখক। ফাদার লেখক থেকে হচ্ছে মহেন্দ্রলালের বয়স 10 বছর বড়, কিন্তু একটা অসম বয়সী বন্ধুত্ব দুজনের মধ্যে তৈরি হয়েছিল। আপনারা জানেন, তখন সেন্ট জেভিয়ার্স কলেজে পদার্থবিদ্যার অধ্যাপক হয়েছিলেন ফাদার লেখক, এবং এই ফাদার লেখক তখন সেই সময় দাঁড়িয়ে সেন্ট জেভিয়ার্স কলেজের গবেষণাগারকে গোটা ভারতবর্ষের মধ্যে উন্নততর গবেষণাগার করেছিলেন। শুধু সেটাই না, সেই জন্য না, তিনি যখন মহেন্দ্রলালের এই ভারতীয় বিজ্ঞান সভা গঠনের কথা শুনলেন, কিন্তু পেট্রিয়াটে পড়লেন 1869 খ্রিস্টাব্দে। 1869 খ্রিস্টাব্দে প্রথম বেরুলো মহেন্দ্রলালের নিজের পত্রিকায়, তারপরে 1870 সালে বেরুলো হিন্দু পেট্রিয়ট পত্রিকায়, এবং সেখানে পড়লেন যখন, তিনি তখন নিজে তার ম্যাজিক লন্ডন নিয়ে তিনি নানা জায়গায় বিজ্ঞান প্রচারের কাজ করতেন, এবং তিনি নানা বক্তৃতা দিতেন সেন্ট জেভিয়ার্স কলেজে। তিনি বলতেন, আমি কালকে ওখানে বক্তৃতা দিব। ফাদার লেখক এলেন বক্তৃতা দিতেন, রাজেন্দ্রলাল মিত্র বক্তৃতা দিতেন, পরে তো আশুতোষ দিয়েছেন, প্রফুল্লচন্দ্র দিয়েছেন, জগদীশ বসু দিয়েছেন, অনেকে সব দিয়েছেন। আমি সেসবের কথা, সেসবের মধ্যে আসছি না। আমি বলছি, আদতে আমি বলতে চাইছি বিদ্যাসাগরের সঙ্গে তার যোগাযোগের কথা, এবং এই বিদ্যাসাগরের সঙ্গে তার খুব যোগাযোগ ছিল, সেটা বলতে গিয়ে আমি লেখক কথা বললাম। এবং এই যোগাযোগ, এই অসম বয়সী বন্ধুত্ব, এই গুরুর মতো মান্য করতেন অথচ বন্ধুত্ব, দুজনের মধ্যে তাদের এমন সম্পর্ক ছিল যে সম্পর্ককে আমরা বলতে পারি যে আর্থিক সম্পর্ক। কারণ একজনের বাড়িতে অন্যজন মধ্যাহ্নভোজে নিমন্ত্রণ পেতেন, যেতেন বিদ্যাসাগরের বাড়িতে, বা বিদ্যাসাগর আসতেন মহেন্দ্রলালের বাড়িতে, এবং এই দুজনের মধ্যে বই দেওয়া নেওয়া হতো, বই উপহার দিতেন। এমনকি অমৃতলালকেও বিদ্যাসাগর বই উপহার দিয়েছেন আছে। বিদ্যাসাগর তো বই দিতে খুব ভালোবাসতেন, নিজে যেমন পড়তে ভালোবাসতেন নানান জিনিস, তেমনি উপহার দিতেও ভালোবাসতেন। এবং আমার মনে হয় যে মহেন্দ্রলালের মধ্যে যে এই যে লক্ষ্য রূপায়ণের দৃঢ় প্রতিজ্ঞ হয়ে এগিয়ে যাওয়া, এটা বিদ্যাসাগরের কাছ থেকে পাওয়া। এই চারিত্রিক দৃঢ়তা এই বিদ্যাসাগরের কাছ থেকে পাওয়া, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আমি আপনাদের বললাম, কারণ যার সঙ্গে এত সূক্ষ্ম, তার থেকে নিশ্চয়ই কিছু ইনহেরিট করেছেন তিনি, এবং সেটা হচ্ছে এই কখনো ভেঙে না পড়া। এবং বিদ্যাসাগরও ভেঙে পড়েননি, কোনো প্রতিকূলতায় ভেঙে পড়েননি, যেমন এগিয়ে যেতেন মহেন্দ্রলাল সেই রকম। কিন্তু আমি বলতে চেয়েছিলাম সংকীর্ণতা, আমি এইটা বলতে চেয়েছিলাম, তাই না? আমার 3 নম্বর পয়েন্ট এটা ছিল, সংকীর্ণতা নেই বলে। দেখুন, হোমিওপ্যাথিতে চলে এলেন। হোমিওপ্যাথিতে চলে এলেন মানে কি? হোমিওপ্যাথিতে এলেন যখন, কোনো সংকীর্ণতা নেই। এলোপ্যাথ ডাক্তার হোমিওপ্যাথি চর্চা করছেন, আর ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশনে হোমিওপ্যাথির পক্ষে একটা বক্তৃতা দিলেন। আর সেই বক্তৃতা হওয়ার পর ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন তখন ভারতে, তারা এলোপ্যাথ ডাক্তারদের যে রেজিস্ট্রেশন, ওই অ্যাসোসিয়েশন থেকে তার মেম্বারশিপ বাতিল করে দিল। এলোপ্যাথ ডাক্তার হিসেবে তাকে আর গণ্য করা যাবে না, এটা হচ্ছে মোটামুটি তারা সিদ্ধান্ত নিয়ে ফেলল। এইটা হচ্ছে হলো 1868 খ্রিস্টাব্দে। এখন 19 শতাব্দী যেরকম টালমাটাল চলছে আমাদের দেশে, এবং এই সময় দাঁড়িয়ে আপনি ভাবুন, পাইক পাড়ার একটি ছেলে ওখানে ওই টালমাটাল লড়াইয়ে একদম সামনের সারি দাঁড়িয়ে আছেন একজন
আমাদের মেদিনীপুরের একজন আছেন, আপনাদের হাওড়ার একজন আছেন, তার কিছু আগে চলে গেছেন ওই হুগলির পাশে এসছেন আমাদের হুগলি থেকে। আমরা বলি না অনেক সময় যে গ্যালিলিও গেলেন, নিউটন এলেন। আমি বলি এরকম কেন বলবো না, রামমোহন গেলেন, মহেন্দ্রলাল এলেন। রামমোহন মারা গেলেন 1832 আর 1833 জন্ম, তাহলে গেলেন এলেন নিউটন, গ্যালিলিও গেলেন, নিউটন এলেন, এমনি রামমোহন গেলেন, মহেন্দ্রলাল এলেন। এই যে এলেন, মানে আমি বলছি যে এলোপাথ ডাক্তার একজন, এত প্রতিষ্ঠিত এলোপাথ ডাক্তার হোমিওপ্যাথিতে চলে এলেন। 6 মাস কোনো রোগী হলো না, 6 মাস কোনো রোগী দেখাতেই যায় না, হোমিওপ্যাথ ডাক্তার হয়েছে, হোমিওপ্যাথ চর্চা করছে, 6 মাস কোনো রোগী পেলেন না। কিন্তু ওই যে আগে বলেছিলাম অভূত ভয় যাত্রী যেদিন 6 মাস গেল, তাহলে 6 মাস একদিন, 7 মাসের প্রথম দিন, 7 মাসের দ্বিতীয় দিন রোগী পেতে লাগলেন পরপর। আর পরে হয়ে গেলেন কি কলকাতার 1 নাম্বার হোমিওপ্যাথ ডাক্তার, যার ভিজিট হচ্ছে সেই সময় দাঁড়িয়ে 32 টাকা। সেই সময় দাঁড়িয়ে যার ভিজিট হচ্ছে 32 টাকা, সেই হচ্ছে মহেন্দ্রলাল সরকার। কলকাতার 1 নম্বর হোমিওপ্যাথ ডাক্তার হলেন, যার প্রথম 6 মাস কোনো রোগী ছিল না। এই ছিল না তার রোগীর তালিকায়। আর্য বলেছে এর কথা, রামকৃষ্ণের কথা, বিদ্যাসাগর থেকে শুরু করে এমনকি নানান জনে চিকিৎসার জন্য মহেন্দ্রলালের কাজ করতে আমরা জানি। সেই সময় গুরুত্বপূর্ণ একজন হোমিওপ্যাথ ডাক্তার হিসেবে। কিন্তু আমি বলতে চেয়েছি গোড়ামি ছিল না কথা, এখনো এর মধ্যে গোড়ামি ছিল না, আসেনি। গোড়ামি ছিল না এই জন্য হোমিওপ্যাথ ডাক্তার হয়েও ম্যালেরিয়া হলে হোমিওপ্যাথ ডাক্তার হয়েও ম্যালেরিয়া হলে কুইনাইন দিতেন। এই গোড়ামিটা ছিল না যে ম্যালেরিয়ায় বুঝা হয়ে যাচ্ছে গ্রামের লোকরা এবং কুইনাইন সেখানে অভ্যর্থ হলো অসুখ। কুইনাইন কেন দেব না? এই যে গোড়ামির পাঠটা ছিল না, যে আমি হোমিওপ্যাথ ডাক্তার বলে হোমিওপ্যাথ ওষুধই দেব, কুইনাইন দেব না ম্যালেরিয়ায়, এই গোড়ামিটা তার ছিল না। কারণ তিনি চরকের একটা কথা মানতেন। চরকের কি কথা? সেই চরকের কথা হচ্ছে that alone is the right medicine, that alone is the right medicine which can remove disease, that alone is the right medicine which can remove disease, and he alone is the true physician who can restore health. He alone is the true physician who can restore health. এই যে কথা, চরকের এই কথা লেখা থাকতো, কোথায় লেখা থাকতো? ক্যালকাটা জার্নাল অফ মেডিসিন। ক্যালকাটা জার্নাল অফ মেডিসিন কি? আমি চতুর্থ যে পয়েন্টটা বলবো বলে সেখানে চলে এসেছি, কিন্তু চতুর্থ পয়েন্ট হচ্ছে ক্যালকাটা জার্নাল অফ মেডিসিন মহেন্দ্রলাল 1869 খ্রিস্টাব্দে তাকে যখন বের করে দেওয়া হলো ব্রিটিশ অ্যাসোসিয়েশন থেকে, মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে, বেরিয়ে এসে তিনি এই হোমিওপ্যাথ চর্চা, অন্যান্য মেডিকেল চর্চা শুধু না, ওটা বিজ্ঞানের খবরাখবর নানান দেওয়ার জন্য এই পত্রিকাটি তৈরি করলেন, ক্যালকাটা জার্নাল অফ মেডিসিন। আপনি ভাবুন, ক্যালকাটা জার্নাল অফ মেডিসিনে শুধু হোমিওপ্যাথ ওষুধের কথা বেরোচ্ছে না, তার গুণাগুণের কথা বেরোচ্ছে না, অন্যান্য যেসব রোগ ওষুধ, অন্যান্য যেসব ব্যাধি আছে তাদের চর্চা সেগুলোও হচ্ছে। আর তার থেকে সেগুলো বাদ দিয়ে ভাবুন, রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কার হয়েছে, তার কথা, রেডিও অ্যাক্টিভিটির কথা ক্যালকাটা জার্নাল অফ মেডিসিনে বেরোচ্ছে। আর্গন আবিষ্কার হয়েছে, তার কথা ক্যালকাটা জার্নাল অফ মেডিসিনে বেরোচ্ছে। ইলেকট্রন আবিষ্কার হয়েছে, তার কথা ক্যালকাটা জার্নাল অফ মেডিসিন নিয়ে বেরোচ্ছে। আর ওই যে প্রফুল্লচন্দ্র, তিনি লিখেছিলেন হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি, তার যে সমালোচনা, সেই সমালোচনা প্রকাশিত হচ্ছে ক্যালকাটা জার্নাল অফ মেডিসিনে। এই জন্য ঐতিহাসিকরা বলেন যে এশিয়াটিক সোসাইটি
দ্য জার্নাল অফ এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল, তার ছাড়া তা বাদে বিজ্ঞানের চর্চা যদি সেই সময় দাঁড়িয়ে কলকাতার কোনো পত্রিকায় হয়ে থাকে তা হচ্ছে একমাত্র ক্যালকাটা জার্নাল অফ মেডিসিন, মহেন্দ্রলাল সরকারের প্রতিষ্ঠিত, এবং সেজন্য অনেকে ওটাকে ক্যালকাটা জার্নাল অফ মেডিসিন না বলে বলেন ক্যালকাটা জার্নাল অফ সায়েন্স। মানে একটা সময় বিজ্ঞানের একটা পত্রিকা, যে বিজ্ঞানের পত্রিকা খুবই গুরুত্বপূর্ণ বিজ্ঞান সমাজ গড়ে তোলার জন্য। আমরা তো বিজ্ঞান সমাজ গড়ে তুলতে চাই, এবং এই বৈজ্ঞানিক সমাজ গড়ে তোলার জন্য জার্নাল কি হচ্ছে বড় ভূমিকা নিতে পারে। বৈজ্ঞানিক সমাজ গড়ে তোলার জন্য একটা বিজ্ঞান সভা বড় ভূমিকা নিতে পারে। তার প্রথম কাজটা তিনি আগেই করে ফেললেন, এবং দ্বিতীয় কাজটা ঘোষণা করলেন সেই ক্যালকাটা জার্নাল অফ মেডিসিনে 1869 খ্রিস্টাব্দে, এবং 1870 খ্রিস্টাব্দে হিন্দু পেট্রিয়ট ছাপলো আমি বললাম, এবং 1870 থেকে তখনও অ্যাসোসিয়েশনের নামগন্ধ নেই, ওই যে পরে নাম হয়েছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ কাল্টিভেশন অফ সায়েন্স, তার আগে তো নাম ছিল ভারতবর্ষীয় বিজ্ঞান সভা। তার কিছু নামগন্ধ নেই, তার টাকা তোলা চলছে নিজেদের মধ্যে। টাকা তোলার বিজ্ঞাপন, প্রথম বিজ্ঞপ্তি 1873 খ্রিস্টাব্দে প্রকাশিত হলো, কিন্তু 1870 সাল থেকে মেডিকেল কলেজের লেকচার থিয়েটার ভাড়া করে মহেন্দ্রলাল শুরু করে দিলেন ভারত সভার ব্যানারে লেকচার। বিজ্ঞানের উপর ভাষণ, বিজ্ঞানের উপর, বিজ্ঞান শিক্ষার উপর, নানা বিজ্ঞানের বিষয়ে ভাষণ। এই লেকচারই ছিল প্রথম দিকে ভারতবর্ষী বিজ্ঞান সভার একটা মাত্র দিক। তখন তো তিনি অধ্যাপক নিয়োগ করেননি, কোনো গবেষক পাননি, অধ্যাপক নিয়োগের মতো টাকা নেই। 3 জন অধ্যাপক নিয়োগ করার কথা ছিল যারা গবেষণা করবেন, তাদের তো স্টাইপেন্ড দিতে হবে, সেসব টাকা জোগাড় করতে পারেননি। প্রথম সভা করলেন সবাইকে জানানোর জন্য 1875 খ্রিস্টাব্দে। বিদ্যাসাগর এগিয়ে এলেন 1000 টাকা নিয়ে সেই সময়, অন্যান্যরা অনেকে দাম দিয়েছিলেন। এক মহারাজের কাছ থেকে পেয়েছিলেন 40,000 টাকা। তিনি তার অসুখ সারিয়ে দেওয়ার জন্য ভিজিট দিতে চাইলে বললেন যে দিতে হবে না, আমার ল্যাবরেটরির জন্য কিছু দান করুন। তিনি সেজন্য ল্যাবরেটরি করার জন্য 40,000 টাকা দিলেন। সেই টাকায় 210 বউবাজার স্ট্রিটে ল্যাবরেটরি তৈরি হলো। সেই ল্যাবরেটরিতে কাজ করার লোক নেই, মহেন্দ্রলাল নিজেই কাজ করেন। মাঘ পেলে সন্ধ্যেবেলা হলেও একবার যাবেন, 7টা হোক 8টা হোক একবার যাবেন, 9টা 10টা অব্দি ওখানে কাজ করবেন, তারপরে ফিরে আসবেন। প্রতিদিন খুলতে হবে, এই করে চলছিল। আমি বলছি যে সংকীর্ণতা ছিল না, যেমন আমি বলছি তেমনি আমি বলছি যে এখানে চতুর্থ যে কথাটা আমি বললাম যে একটা জার্নাল, একটা বিজ্ঞান সমাজ গড়ে তোলার জন্য যা দরকার ভারতবর্ষে সেই সময় দাঁড়িয়ে এরকম একটা জার্নাল। এশিয়াটিক সোসাইটি কত বড় প্রতিষ্ঠান সেই সময় হয়েছে, একদম তৈরি করেছেন, তাই না? এবং সেই সময় 1774 খ্রিস্টাব্দে তৈরি হয়েছে। সে 1807-8 খ্রিস্টাব্দে প্রকৃতি বিজ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য সে কর্মসূচি নিচ্ছে। সে ইকোনমিক জিওলজির উপর মিউজিয়াম তৈরি করছে। বিজ্ঞান প্রসারে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। ওইখানে আশুতোষ 1890 সালে তার পেপার বের করেছেন। 1895-তে জগদীশ চন্দ্রের ইলেকট্রিসিটির উপর পেপার, প্রফুল্লচন্দ্র রায়ের তাতে বিখ্যাত গবেষণা মার্কিউরাস নাইট্রাইট তার পেপার এশিয়াটিক সোসাইটি অফ জার্নাল বেঙ্গলের জার্নালে প্রকাশিত হয়েছে। কিন্তু তার বাইরে অন্য একটা বিজ্ঞানের পত্রিকা হিসেবে ক্যালকাটা জার্নাল অফ মেডিসিন বা যাকে ক্যালকাটা জার্নাল অফ সায়েন্স বলে অন্যরা উল্লেখ করেন, তার সাথে বড় ভূমিকা রেখেছিল। এটা আমি আপনাদের কাছে বললাম। আমি পঞ্চম যে কথাটা বলতে চাই মহেন্দ্রলালের জন্য গুরুত্বপূর্ণ, আমি কিন্তু ঔপনিবেশিক গবেষণায় যাচ্ছি না, হ্যাঁ, পঞ্চম যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে মহেন্দ্রলালের কোনো ধর্মীয় গোড়ামি ছিল না, কোনো ধর্মীয় গোড়ামি ছিল না। এর পক্ষে আপনারা হয়তো আরো অনেক উদাহরণ দিতে পারেন, কারণ আমি একটা কথা শুধুমাত্র বলবো যেখান থেকে বোঝা যায় তার
এই ধর্মীয় গোড়ামি না থাকার কথা। এবং আর্য একটা কথা উল্লেখ করেছে, এটা আমি অত পরিষ্কার বলতে পারবো না, কারণ এই কথাও আছে রামকৃষ্ণের, এই যে আমার সমাধি দেখছো তুমি, এটাকে কি অনেকে যে বলে এটা নাকি ঢং, তোমারও কি ঢং মনে হচ্ছে? আর উত্তরে নাকি মহেন্দ্রলাল বলছেন যে ঢং যদি মনে হতো তাহলে কি এত সময় এসে আপনার কাছে বসে থাকতাম। এই কথাও আছে। সুতরাং এই কন্ট্রাডিকশন যেহেতু আছে, আমি এই সবের মধ্যে যাব না। আমাদের আরো করতে হবে, আরো জানতে হবে, আমাদের গবেষণা আরো ঠিকঠাক করে করতে হবে। কিন্তু আমি যে বলছি যে এটা ধর্মীয় গোড়ামি ছিল না, তার উদাহরণ হিসেবে আমি যোগের মহারাজকে তিনি তার বলা একটা কথা উল্লেখ করছি। তিনি বলেছিলেন যে মেরিনন্দন, যশোদানন্দন ও শচীনন্দন, এই তিন নন্দন জগৎকে নষ্ট করেছে। মেরিনন্দন মানে বুঝতেই পারছেন, আমি বলি এর সঙ্গে তিনি আমিরানন্দন যুক্ত করলে ভালো হতো, বললেন না। মেরিনন্দন মানে যিশু, যশোদানন্দন মানে কৃষ্ণ, আর শচীনন্দন মানে চৈতন্য। তখন বৈষ্ণব ধর্মের সাফল্য সেই জায়গা থেকে হয়তো বলেছেন। কিন্তু কেন আমিরানন্দনের কথা আনেননি আমি জানি না। আমিরানন্দনের কথা আমার মনে হয় একটু যোগ করে রাখা উচিত, যদি তিনি সত্যি এটাকেই মনে করেন জগৎকে নষ্ট করার কারণ। নষ্ট করার এরা কারণ কিনা আমি জানি না, আমি সেটা বলতে পারবো না। কিন্তু এর থেকে মহেন্দ্রলালের একটা দৃষ্টিভঙ্গি পরিষ্কার। আমরা অনেকে যারা ধর্ম পালন করি ইত্যাদি ইত্যাদি, তারা সকলে এই কথার সঙ্গে সহমত হবেন না, সহমত হওয়ার দরকার নেই। কিন্তু এই কথার মধ্য দিয়ে মহেন্দ্রলাল সরকার তার নিজের দৃষ্টিভঙ্গি পরিষ্কার করেছেন। তিনি বলেছেন এরা যে ভাবের জগতে মানুষকে নিয়ে যায়, তা বস্তু জগৎ এবং এই প্রকৃত জগৎ, যার মধ্যে এই রহস্য লুকানো আছে, সেই রহস্য খুলে ধরার মধ্য দিয়ে বিজ্ঞানকে আবিষ্কার করা যাবে, বিজ্ঞানের রহস্য আবিষ্কার করা যাবে। আর সেই যে নিয়ম, তাকে সমাজে প্রয়োগ করার মধ্য দিয়ে সমাজ আরো গতিশীল হতে পারবে, সমাজ সভ্যতা আরো বিকশিত হতে পারবে। এই জায়গাটা মহেন্দ্রলাল বলতে চেয়েছিলেন, এবং সেই জন্য সম্ভবত তিনি এই ধরনের মন্তব্য করেছিলেন। এবং সেই জন্য আমি বলছি যে 5 নম্বর কথায় যে বলছি, তার ধর্মীয় কোনো সংকীর্ণতা ছিল না। আমি একটা কথা বলতে চাই রামকৃষ্ণ সম্পর্কিত, যেহেতু রামকৃষ্ণ প্রসঙ্গটা উঠেছে। রামকৃষ্ণর সঙ্গে কত সময় কাটাতেন মহেন্দ্রলাল। তার তো ক্যান্সার যখন হলো, গলায় ক্যান্সার, এবং সেই তার চিকিৎসার জন্য মহেন্দ্রলাল যেতেন। তার আগে থেকেও যাতায়াত ছিল, চিকিৎসার জন্য মূল দায়িত্ব তিনি নিয়েছিলেন এবং প্রায় প্রতিদিনই যেতেন। এমনও শোনা যায় একদিন 7-8 ঘন্টা থাকতেন। এমন হয়েছে, মহেন্দ্রলাল বলছেন রামকৃষ্ণকে, একমাত্র উনি তুমি করে বলতেন রামকৃষ্ণ, উনি তুমি করে রামকৃষ্ণকে কথা বলতেন, উনি তর্ক করতেন রামকৃষ্ণের সঙ্গে অনেক। একবার বলেছিলেন আমাকে তো ভারত সভা দেখতে নিয়ে যাবি, তুমি ওখানে গিয়ে কি করবে, তুমি তো দেখবে ওখানে যা সব অদ্ভুত কাণ্ড কারখানা হয়, তুমি তো ওইসব দেখলে ঘাবড়ে যাবে। এইসব যে বস্তু জগতে এইসব হয়, এইসব তুমি দেখে কি করবে, মহেন্দ্রলাল বলেছিলেন। সেই মহেন্দ্রলাল রামকৃষ্ণের সঙ্গে এত সময় কাটাতেন, এমনকি মানে বলতেন যে তোর অনুলোম, এখন তুই অনুলোমে আছিস, তোর যখন বিলোম হবে তখন তুই এইসব বিশ্বাস করবি, আমার কথা সবই বিশ্বাস করবি। আমার কথা যে বিশ্বাস করছিস না, এই যে অনুলোমে তুই আছিস বলে বিলোমে গেলে তুই তখন বিশ্বাস করবি। এইসব কথাও রামকৃষ্ণ বলতেন। যাই হোক, এইসবের মধ্যে আমি যাচ্ছি না। আমি আসলে যে কথাটা আসতে চাইছি সেটা আসার জন্য এইগুলো হচ্ছে প্রাক ভূমিকা, এগুলো করে আমি কথাটায় আসবো। তো এই যে রামকৃষ্ণের সঙ্গে এত সময় কাটাতেন, এত সময় কাটাতেন, এক একদিন নিজের রোগীরা বসে থাকতেন
এবং মহেন্দ্রলাল নিজে রামকৃষ্ণ বলেছে, জানেন আপনার সঙ্গে, জানো তোমার সঙ্গে দেখা করতে আসার জন্য, তোমার এই চিকিৎসা করতে আসার জন্য, তোমার সঙ্গে গল্প করার জন্য, আর তোমার সমাধি হয়ে আছে সেজন্য আমাকে বসে থাকতে হয়, কথা বলতে পারি না, তার জন্য আমার কত সময় যায়, আমার রোগীরা ফিরে যায়। এবং তারপর ওই রোগীরা কারা কারা এসেছিল তাদের সব নাম ঠিকানা দেখে আমি তাদের বাড়ি বাড়ি যাই। আর তখন ভিজিট পাই না, মানে ভিজিট নেই না, কারণ আমি তো নিজে তাদের বাড়ি গেছি ইচ্ছে করে, তারা তো আমাকে দেখাতে আসেনি, সেই জন্য আমি ভিজিট দিতে পারি না। এই অদ্ভুত এক ধরনের মানসিকতা যে আমি গেছি, আমি ওকে, ও আমার কাছে গেছিল, দেখা করতে পারিনি, ওর কোনো দোষ নয়, সেই জন্য আমি গিয়ে ওর বাড়িতে চিকিৎসাটা করে দিয়ে আসবো, কিন্তু ভিজিট নেবো না। ও যখন আসবে তখন ভিজিট, আমি তখন দেখা করতে পারতাম, ভিজিট দিতাম। এই রামকৃষ্ণের সঙ্গে এত ধার্যতা ছিল, কিন্তু যোগীন্দ্রনাথ বসুর সঙ্গে 1898 কথা বলছেন, প্রায় শেষ জীবনে, প্রাজ্ঞ মস্তিষ্ক মহেন্দ্রলাল সরকার বলছেন, আমাদের যুগের শ্রেষ্ঠ মানব বলে যদি কাউকে চিহ্নিত করতে হয় তাহলে বিদ্যাসাগর আর রামমোহন না, রামকৃষ্ণের কথা বলে। এই কথাটাতে আসবো বলে আগের কথাগুলো সাজাচ্ছিলেন। আমাদের যুগের শ্রেষ্ঠতম মানব বলে যদি কাউকে চিহ্নিত করতে হয় তাহলে বিদ্যাসাগর আর রামমোহন, এই দুজনকে চিহ্নিত করতে হবে। রামকৃষ্ণের কথা এত সূক্ষ্ম, এত সময় দেয়, এত তার পিছনে কাটানো, কথামৃতে পাতায় পাতায় দেখবেন মহেন্দ্রলালের সঙ্গে রামকৃষ্ণের কথোপকথনের বিবৃতি ছড়িয়ে আছে। কিন্তু তাকে যুগগুরু সাক্ষা দিলেন, বিদ্যাসাগরকে, যুগগুরু সাক্ষা দিলেন রামমোহনকে, যারা যুক্তিবাদের মুক্ত প্রতীক। সুতরাং যুক্তিবাদ, নিজে যুক্তিবাদী না বলে, নিজে বিজ্ঞান মনস্ক ছিলেন বলে, যুক্তিবাদী ছিলেন বলে এ ধরনের যুগপুরুষ নির্বাচিত করতে পেরেছিলেন। এবং বিজ্ঞান শিক্ষা ছিল তার কাছে প্রাণ। বিজ্ঞান শিক্ষা, এই ভারতবর্ষীয় বিজ্ঞান সভার মধ্য দিয়ে এই বিজ্ঞান শিক্ষা যেমন তিনি দিতে চেয়েছিলেন, তেমনি এক বিজ্ঞানী সমাজ, ভারতবর্ষের মানুষরা, স্বদেশীরা বিজ্ঞানী হয়ে উঠবে, এক বৈজ্ঞানিক সমাজ গড়ে তুলবে, এই চেষ্টা তিনি করেছিলেন। এবং সেজন্য নিজে থেকেই শুরু করেছিলেন বিজ্ঞান সভায় ক্লাস নেওয়ার কাজ, বিজ্ঞান শিক্ষা দেওয়ার কাজ। এবং এই বিজ্ঞান শিক্ষা দেওয়ার সময় তিনি কেমন দৃঢ়প্রতিজ্ঞ থাকতেন যে সেই কাজ সম্পূর্ণ না করে তিনি আর কোনো কাজ করবেন না, তার একটি উদাহরণ আমি আপনাদের দিতে পারি। যে উদাহরণ হচ্ছে চন্দননগরে, এটা হুগলির উদাহরণ, জেন বসু, তাদের চন্দননগরের আমাদের হুগলির দুজন আমাদের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, জেলা কমিটির সদস্য আছেন, তারা যে জেন বসু জমিদার, আর হচ্ছে গৃহ চিকিৎসক ছিলেন মহেন্দ্রলাল। তার গৃহ চিকিৎসক, এবং সেজন্য মাসিক একটা অর্থ সাহায্য তিনি পেতেন, এবং সেই অর্থ সাহায্য তার কাজে লাগতেন বিজ্ঞান সভার জন্য। একদিন তার বাড়ি থেকে কল এলো, সাধারণত এই ধরনের গৃহ চিকিৎসক যাদের, তাদের বাড়ি থেকে কল এলে সঙ্গে সঙ্গে যেতে হয়। আপনারা ডাক্তার, আপনারা আরো ভালো করবেন, সঙ্গে সঙ্গে যেতে হয়, নাহলে তারা পূর্ণ হন, গৃহ চিকিৎসক রাখেন, টাকাটা পাওয়া যাবে না মাসে মাসে, এই অবস্থা হবে। কিন্তু উনি সেই কলটা দিলেন, দিয়ে বললেন যে আমার ক্লাস আছে, আমার ক্লাস শেষ হলে তারপর আমি যাবো। এবং নিজে আগে ক্লাস শেষ করলেন, ক্লাসের মাঝখানে কল ছিল, ক্লাস শেষ করলেন, তারপরে ক্লাস শেষ করে ছাত্রছাত্রীদের প্রশ্নের উত্তর দিয়ে, যারা সেদিনকার দর্শক ছিল, ছাত্র ছিল, সব উত্তর দিয়ে তারপরে তিনি কল অ্যাটেন্ড করতে গেলেন। সুতরাং বিজ্ঞান শিক্ষা একটা মাসিক বৃত্তি, তার চেয়ে তার কাছে অনেক বড় জায়গায় ছিল। এবং এই আর্টিফিশিয়াল অফ সায়েন্স বা ভারতবর্ষীয় বিজ্ঞান সভাকে পূর্ণতা দেওয়ার জন্য তিনি কত লড়াই করেছেন সে আপনারা জানেন। আমি 1875 সালে সভার কথা বলেছি, দিগম্বর মিত্র সেই সভার সভাপতি ছিলেন, এবং সেখানে তিনি জানান যে কি কি হবে, পদার্থবিদ্যার কি কি বিষয় নিয়ে চর্চা হবে। পদার্থবিদ্যার যেসব বিষয় নিয়ে চর্চা হবে বলেছিলেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল হচ্ছে যে আলোক বিজ্ঞান, এবং সেই আলোক বিজ্ঞান নিয়ে তিনি প্রথম 1 নম্বর বিষয় বলেছিলেন চর্চা হবে গণিত।
দু নম্বর হচ্ছে পদার্থবিদ্যা, এবং পদার্থবিদ্যার মধ্যে কি কি চর্চা হবে বলেছিলেন? কঠিন ও তরলের গতি ও তাপ, তড়িৎ বিদ্যা ও চৌম্বকত্ব, আলো ও বর্ণালী বিদ্যা। এই তৃতীয় বিষয় নিয়ে রামন কাজ করেছিলেন আপনারা জানেন। এবং চতুর্থ শব্দ বিজ্ঞান। আর ৩ নম্বর বিষয় হচ্ছে রসায়ন বিজ্ঞান। ৪ নম্বর জীববিজ্ঞান, মুখ্যত প্রাণী ও উদ্ভিদ বিদ্যা। ৫ নম্বরে ফাদার ল্যাফোর আগ্রহে যোগ হয়েছিল আবহবিদ্যা। লাফো তখনই আবহবিদ্যা নিয়ে চর্চা করেন এবং জ্যোতির্বিদ্যা তার চর্চা করেন। দেখুন, জ্যোতিষ চর্চা ভারতবর্ষে হতো আগে, কিন্তু মহেন্দ্রলাল বললেন নভমণ্ডলের কথা, মহাকাশ চর্চার কথা, জ্যোতির্বিদ্যার কথা। আর আজকে আমরা দেখি ইন্ডিয়ান নলেজ সিস্টেমের নামে জ্যোতিষ চর্চা, তাকে হচ্ছে পাঠ্যসূচির মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তার চেষ্টা করা হচ্ছে। এবং এই মহেন্দ্রলালের যে এই চেষ্টা ছিল, কারণ হচ্ছে তিনি জানতেন সেই সময়কার ভারতবর্ষের যে অবস্থা, সেই ভারতবর্ষের অবস্থা প্রাচীন ভারতীয় বিজ্ঞানের যে অবস্থা ছিল, সেই অবস্থা থেকে কিন্তু অনেকটা মধ্যযুগে প্রতিহত হয়ে একটা এমন জায়গায় এসেছে, যার ফলে ভারতবর্ষের মানুষকে বিজ্ঞান সংস্কৃতিতে উদ্বুদ্ধ করার জন্য এই ধরনের একটা রয়্যাল ইনস্টিটিউট ইংল্যান্ডে, তার মতো একটা প্রতিষ্ঠান তৈরি করা দরকার, এটা তিনি ভেবেছিলেন। এবং আমি বলছি কেন এটা ভেবেছিলেন, আমি দুটো উদাহরণ দেব। 1860 সাল, এই সময় আপনারা জানেন 1801, 1799 এরকম সময় থেকে 1803-4 সাল অবধি, 1802 সাল অবধি, 1802 সাল অবধি গঙ্গায় সন্তান বিসর্জন দেওয়া হয়েছে। মহেন্দ্রলালের জন্মের ঠিক 31 বছর আগে অবধি। এবং এই সময় দাঁড়িয়ে উইলিয়াম কেরি তিনি বারবার এই যখন হেস্টিংসকে চিঠি লিখে বারবার তিনি একটা রেগুলেশন জারি করেন, এবং রেগুলেশন জারি করে তিনি ঠিক করেন যে একটা রেগুলেশন জারি করে, আইন জারি করে ঠিক করা হয় যে গঙ্গায় আর সন্তান বিসর্জন দেওয়া যাবে না। বা মা বাবাকেও অনেকে যে গঙ্গা সাগরে রেখে, মানে হচ্ছে গঙ্গায় আগে ভাসিয়ে দিয়ে না, এই হচ্ছে করলে নাকি অক্ষয় স্বর্গপ্রাপ্তি হবে, সন্তান বিসর্জন করলে নাকি অন্য সন্তানেরা দীর্ঘায়ু হবে বা পরে আরো তার পুত্র সন্তান প্রাপ্তি হবে, ইত্যাদি ইত্যাদি সংস্কার ছিল, ভ্রান্ত সংস্কার। কিন্তু ইংরেজ গভর্নমেন্ট তখন কেরি বোঝাতে পেরেছিলেন, সমাজ সংস্কারক কেরি, এবং তিনি বোঝাতে পেরেছিলেন বলে তখন এটা রদ করা গেছিল। সত্যিটা সমাজ বহু বিবাহ সমাজে ছিল না। এই সময় দাঁড়িয়ে বিধবাদের চিরকাল ওই রকম অবস্থায় নানান শারীরিক এবং মানসিক নিপীড়নের মধ্যে রাখা ছিল না। সেই সময় দাঁড়িয়ে আপনি এইসব কি বলবেন? জানেন সেই সময়ের বিবরণী আছে, গঙ্গায় যখন প্রথম ইংরেজরা স্টিমার চালু করলো, যে গঙ্গার বুকে একটা অতীন্দ্রিয় শক্তি সম্পন্ন যান চলছে, এজন্য হাজার হাজার মানুষ গঙ্গার চারপাশে ভিড় করে পূজা পাঠ শুরু করে দিয়েছিল। সব জানতেন, এই জানতেন বলে মহেন্দ্রলাল চেয়েছিলেন যে তিনি এক ধরনের এই ভূমিকা নেবেন, ভারতবর্ষের মৌলিক বিজ্ঞান চর্চার একটা নিজস্ব ক্ষেত্র তৈরি। এইটা হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স। আর পরাধীন ভারতে স্বদেশী বিজ্ঞানী তৈরি এবং তার মধ্য দিয়ে জাতি গঠন, এইটা হচ্ছে তার আরেকটা উদ্দেশ্য ছিল। আর তৃতীয় উদ্দেশ্য ছিল যে এই স্বদেশী বিজ্ঞানী শুধু তৈরি নয়, ভারতবর্ষ পরাধীন, এবং পরাধীন ভারতবর্ষে যদি এই ধরনের বিজ্ঞানীরা তৈরি হয় যারা আন্তর্জাতিক ক্ষেত্রে সুনাম অর্জন করতে পারছে, যেমন রামন পরে পেরেছিলেন,
যেমন সাহা পেরেছিলেন, যেমন সত্যেন ঘোষ পেরেছিলেন, যেমন প্রফুল্লচন্দ্র পেরেছিলেন, যেমন জগদীশ চন্দ্র পেরেছিলেন, যেমন প্রবন্ধনাথ বসু পেরেছিলেন, তেমনি এরা গোটা জাতিকে সামনে তুলে ধরেছিলেন যে নেটিভ ভারতীয়রা তাদের মধ্যে থেকে এই জ্ঞান, এই মেধা আছে এবং যাকে সামনে তুলে ধরা যায়, যা তখন জাতীয় আন্দোলন এবং স্বাধীনতা আন্দোলনকে অনেক পুষ্ট করেছিল। সেই জন্য মহেন্দ্রলাল অন্য একদিক থেকে জাতীয় আন্দোলন, স্বাধীনতা আন্দোলনকে পুষ্ট করেছিলেন, এই কথা আমরা বলতে পারি। কারণ স্বয়ং এভারেস্ট বলছেন ওই সময়ে দাঁড়িয়ে এমনকি ইউরোপীয়দের মধ্যেও, ভারতীয়দের মধ্যে তো ছেড়েই নেই, গাণিতিক বিষয়ে রাধানাথ সিকদারের থেকে উন্নত কোনো মানুষকে আমি দেখিনি, এভারেস্ট বলছেন ওই সময় দাঁড়িয়ে। এবং যে এভারেস্ট হচ্ছে ওই জরিপের কাজ যখন শুরু করলো ইংরেজরা এসে প্রথম, তা হচ্ছে একজন অন্যতম কর্তা ছিলেন। প্রথমে রেমেলকে দিয়ে শুরু হয়েছিল, তারপরে পরপর আমরা জানি বটানিক্যাল গার্ডেন তৈরি হলো, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তৈরি হলো, রেলপথ তৈরি হলো, টেলিগ্রাফ তৈরি হলো। সুতরাং ঔপনিবেশিক ভারতে পরপর ব্রিটিশরা তাদের প্রয়োজনে একের পর এক বিজ্ঞান ও প্রযুক্তির যখন কাজ করছে, সেই সময় দাঁড়িয়ে মহেন্দ্রলাল নিজস্ব বিজ্ঞানের ক্ষেত্র তৈরি করা, তার মধ্যে দিয়ে জাতি গঠন, তার জন্য তিনি চেষ্টা করে গেছেন। মহেন্দ্রলাল মারা যাওয়ার পর তার স্মৃতিচারণার সভায় ফাদার ল্যাপো বলছিলেন যে আজকে হয়তো বোঝা যাবে না মহেন্দ্রলাল কি কীর্তি করে গেছেন, কিন্তু 100 বছর পরে আপনারা অনুভব করবেন মহেন্দ্রলালের কীর্তির কথা। 100 বছর অপেক্ষা করতে হয়নি মহেন্দ্রলাল মারা যাওয়ার। তিনি মারা গেলেন 7 সালে, তাই তো 1907 সালে, 1904 সালে, 1904 সালে মারা গেলেন। 1907 সালে পেলেন রামন, আমি বলেছি। আর 1930 সালে তিনি নোবেল পুরস্কার পেলেন। এবং তারপর আর্টিফিশিয়াল অফ সায়েন্স তার 100 বছর পূর্ণ করেছে। সেই তার 150 বছর পূর্তির দিকে, 150 বছর পূর্তির দিকে, কেন পূর্তি হয়ে গেছে 150 বছর, 1972, হ্যাঁ 150 বছর হয়ে গেছে ইতিমধ্যেই কাল্টিভেশনের। সুতরাং না 1876 হলে 1976 মানে 26, তার মানে 25 এখন চলছে, এখন 150 বছর চলছে। সুতরাং এই সময়ের মধ্যে কত বিপুল বিজ্ঞানী তারা উপহার দিয়েছেন, বৈজ্ঞানিক গবেষণায় কি বিপুল সম্পদ সঞ্চয় করেছেন ভারতবাসীরা। সেই গোটা ভারতবর্ষ শুধু না, গোটা বিশ্ব উপকৃত হয়েছে কাল্টিভেশনের সহযোগিতায়, কাল্টিভেশনের মাধ্যমে। এবং পরে তার সুযোগ্য অমৃতলাল সেই কাজ সামনে এগিয়ে নিয়ে গেছেন। আমরা জানি আমাদের যে কাজ, যে বৈজ্ঞানিক সমাজ গড়ার যে চেষ্টা, বৈজ্ঞানিক জাতি গঠনের যে চেষ্টা মহেন্দ্রলাল করেছিলেন, তিনি কাল্টিভেশন তৈরি করতে পেরেছেন, তা সফল হয়েছে, কাশী এশিয়ার ইনস্টিটিউট হয়েছে, এসব ঠিক। কিন্তু ভারতবর্ষের বুক থেকে সংস্কার যায়নি, অন্ধতা যায়নি, পশ্চাৎপদতা যায়নি, বৈজ্ঞানিক সমাজ আমরা করতে পারিনি। এই বৈজ্ঞানিক সমাজ যদি আমরা না গড়ে তুলতে পারি, তাহলে এই বৈজ্ঞানিক জাতি গঠন, যা মহেন্দ্রলালের লক্ষ্য ছিল, তা আমরা পূর্ণ করতে পারবো না। আসুন সকলে মিলে শপথ নেই, মহেন্দ্রলাল সরকার বিজ্ঞান চর্চা কেন্দ্রের মাধ্যমে আমরা গোটা হাওড়া জেলায়, গোটা পশ্চিম বাংলায় মহেন্দ্রলালের এই বার্তা আমরা পৌঁছে দিতে পারছি। আপনারা সকলে অনেকক্ষণ ধরে কথা শুনলেন, ধন্যবাদ।